হাই ফ্রেন্ড, আমি সাইফুদ্দিন বলছি। আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রোগ্রামের ইউটিউব চ্যানেল। তো এর আগের দিন যতদূর পর্যন্ত হয়েছিল আমাদের কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে, সেটা হচ্ছে PS2 পোর্ট, অর্থাৎ পার্সোনাল সিস্টেম টু পোর্ট। আজকে আমরা আলোচনা করব মাদারবোর্ড সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। যেমন সর্বপ্রথম মাদারবোর্ডের মধ্যে আছে বায়োস, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস জিনিসটা হলো একটা ছোট্ট মেমোরি চিপ, যেখানে কম্পিউটারের জন্য প্রয়োজনীয় সকল তথ্য জমা থাকে। বায়োসের আসল কাজ হলো মাদারবোর্ডে পাওয়ার সাথে সাথে পোস্টের মাধ্যমে সকল পেরিফেরাল চেক করে অপারেটিং সিস্টেম চালু করা এবং তার কার্নেলের সাথে সকল পেরিফেরালের সংযোগ বজায় রাখা। আর পোস্ট অর্থাৎ পাওয়ার অন সেলফ টেস্ট। কিছুদিন আগে কেউ হয়তো খেয়াল করেছেন যে পিসি চালু হওয়ার সময় হাবিজাবি লেখা আসে, তারপর ওএস চালু হয়। এটা আসলে সেই টেস্ট। বায়োস কোনো এরর থাকলে তা ডিটেক্ট করে বিপ টোনের মাধ্যমে ইউজারকে জানিয়ে দিতে পারে। মোট কথা, বায়োস হলো মাদারবোর্ডের সকল পেরিফেরালে পাহারা দেয়। আচ্ছা, বায়োসটা কেমন ধরা বা বায়োস চিপটা কেমন ধরে দেখতে, চলুন একবার টুক করে নেটটা খুললে তো ছবিটা দেখেছি। আর আমরা তো এখন শুধুমাত্র ছবি দেখতে পারি সাহেব। এখানে কি বায়োস মেমোরি চিপ, এইটা হচ্ছে আমাদের বায়োস মেমোরি চিপ। এইটা, তারপর এই যেমন ফয়েনেক্স বায়োস, AMI বায়োস, C4N বায়োস। তো এগুলো হচ্ছে আমাদের বায়োস মেমোরি চিপ। ওকে, তারপর হচ্ছে ফর্ম ফ্যাক্টর। মাদারবোর্ডে একটা কেসিং এর মাঝে লাগানো থাকে। ফর্ম ফ্যাক্টরটা কি জিনিস? যে মাদারবোর্ড হচ্ছে একটা কেসিং এর মাঝে লাগানো থাকে। এ কারণে মাদারবোর্ড নির্মাণকারী কোম্পানিকে অবশ্যই নির্দিষ্ট সাইজের বোর্ড তৈরি করতে হয়, না তো সেগুলি কেসিং এ লাগানো না হলে তো সেগুলি কেসিং এ লাগানোর সম্ভাবনা। এই কারণে পিসিবি বোর্ড যে সাইজ বা নিয়ম মেনে তৈরি করা হয় তাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। বিভিন্ন সাইজের ফর্ম ফ্যাক্টর রয়েছে, তার মাঝে সবচেয়ে পরিচিত হলো ATX আর মাইক্রো ATX। এটি 1984 সালে IBM এই সাইজ মডেল হিসেবে নেয়। এই ফ্যাক্টরে পিসিবির সাইজ হয় দৈর্ঘ্যে 12 ইঞ্চি আর প্রস্থে 11 থেকে 13 ইঞ্চি। আর ATX এই মডেলের প্রতিষ্ঠাতা হলো ইন্টেল। 1996 সালের এই ফ্যাক্টর অনুযায়ী এখনও বোর্ড তৈরি হচ্ছে। এখানে দৈর্ঘ্য হয় 12 ইঞ্চি আর প্রস্থ হয় 9.6 ইঞ্চি। মাইক্রো ATX মাত্র 9.6 ইঞ্চি বর্গ ইঞ্চি ক্ষেত্রফলের এই বোর্ড বরাবরের চেয়ে 25% ছোট হওয়ার খুব কম জায়গা দখল করে। এটা 2007 সালের পর থেকে বেশ জনপ্রিয় হয়েছে। এছাড়া মিনি ITX, মোবাইল ITX, পিকো ITX, DTX, মিনি DTX ইত্যাদি বিভিন্ন সাইজের ফর্ম ফ্যাক্টর রয়েছে। ঠিক আছে, তো যেমন যতগুলো বললাম তার মধ্যে কিছু ফর্ম ফ্যাক্টর, যেমন এটি ফর্ম ফ্যাক্টর দেখিয়ে দিই একবার। অ্যাকচুয়ালি মাদারবোর্ডের সাইজ অন্য কিছু নয়। এটি ফর্ম ফ্যাক্টর, এই সাইজটা হচ্ছে আমাদের এটি ফর্ম ফ্যাক্টর। এই সাইজটাকে অ্যাকচুয়ালি IBM সর্বপ্রথম চালু করে 1984 সালে। ওকে, তো এগুলো তো মাদারবোর্ড দেখলে আপনারা মানে ঠিক বুঝে উঠতে পারবেন যে কোনটা কেমন ধরা। আচ্ছা, তারপর আমরা আসি AHCI টা কি জিনিস? অ্যাডভান্সড হোস্ট কন্ট্রোলার ইন্টারফেস। অনেকেই বায়োসে এই শব্দটি দেখে থাকবেন। এটা হলো সাটা ড্রাইভকে হট সোয়াপেবল করে তোলে এবং নেটিভ কমান্ড কিউইং সুবিধা দিয়ে থাকে। হট সোয়াপ মানে হলো সিস্টেম চলাকালে সিস্টেম অফ না করে ডিভাইস খুলে ফেলা। এই সুবিধার কারণে ডিস্ক অনেক বেশি নিরাপদ থাকে। কি বুঝতে পারলেন? হট সোয়াপ মানে হলো সিস্টেম চলাকালীন সিস্টেম অফ না করে ডিভাইস খুলে ফেলা যায়। এই সুবিধার কারণে ডিস্ক অনেক বেশি নিরাপদ থাকে। তবে AHCI অ্যাক্টিভেট করতে হলে ড্রাইভার প্রয়োজন হয়। উইন্ডোজ 7 আর লিনাক্স 2.6.13 এর পরের কার্নেলে এই ড্রাইভার দেওয়া থাকে। এই কারণে
অনেকে HCI মোডে উইন্ডোজ এক্সপি সেট আপ করতে গিয়ে নো ডিস্ক ফাউন্ডের মেসেজ দেখেন। আর অবশ্যই আমি রিকমেন্ড করব যে বায়োসের মধ্যে আপনার হার্ড ডিস্কের সেট আপের জন্য HCI মোডটাকে কখনোই উইন্ডোজ এক্সপির জন্য ব্যবহার করবেন না, ওটা উইন্ডোজ 7 থেকে ঠিক আছে। ওকে, তারপর আসি ল্যাপটপ মাদারবোর্ড। ওরে বাপ রে বাপ, এ তো বহুত কিছু। তাহলে ল্যাপটপ মাদারবোর্ডটা একবার টুক করে দেখেলি যে সেগুলো আবার কেমন ভাবে দেখতে হয়। ল্যাপটপ মাদার বোর্ড, এটা লেখার পর হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে একটা ল্যাপটপ মাদারবোর্ড। সরি, এইটা দেখিয়ে দিই ভালো হবে। আমাদের প্রসেসিং ফ্যান হচ্ছে হিটসিঙ্কের জন্য এইটা হচ্ছে হিটসিঙ্ক, এটা প্রসেসর ফ্যান। ছোট্ট পাড়া এটা একটা র্যাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের eMMC কার্ডের জন্য। ওকে, আর আপনার প্রসেসরের সাথে সাথে এখানে নর্থ ব্রিজ আছে, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা ল্যাপটপের মাদারবোর্ড। তো এর মধ্যে যে জিনিসগুলো আমরা মানে নিয়ে আলোচনা করব, তার মধ্যে হলো পাওয়ার সাপ্লাই, প্রসেসর, ভিডিও কার্ড, র্যাম, হার্ড ডিস্ক, সফটওয়্যার ডিস্ক, USB, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক ডিভাইস, বিভিন্ন পোর্ট, কিবোর্ড, মাউস, মনিটর ইত্যাদি। আপনার মাদারবোর্ডের বিভিন্ন তথ্য জানতে চাইলে, যদি আপনি চান যে আপনার মাদারবোর্ডে কি কি ডিভাইসেস লাগানো আছে বা কি কি মাদারবোর্ডের টোটাল তথ্য যদি আপনি জানতে চান, তাহলে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, CPU Z সফটওয়্যার। এটি ইনস্টল করে মাদারবোর্ড ট্যাবে দেখুন তাতে কি কি লেখা আছে। হ্যাঁ, তো ওই CPU Zটা হলেই আপনাদের হয়ে যাবে। আমি দেখি আপনাদেরকে CPU Z কেমন ধরে দেখতে হয়। ওটা একটা সফটওয়্যার আর কি, অন্য কিছু নয়, বুঝলেন তো? আচ্ছা, তারপরে আসি আমরা যে প্রসেসর কি জিনিস। যে প্রসেস করে সে হলো প্রসেসর। ব্যাকরণের সমাসের মতো হয়ে গেল, তাই না? তাহলে আরো ভালোভাবে বলি, যা কোনো তথ্য নিয়ে সেটাকে নির্দেশ অনুযায়ী ফলাফলে পরিণত করে সেটাই প্রসেসর। বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের কেন্দ্রীয় যে অংশ সবকিছু নিয়ন্ত্রণ করে সেটাই প্রসেসর। তাহলে 200 টাকা দামের খেলনা গাড়ির মাঝে যে প্রসেসর আছে আর 1.5 লক্ষ টাকা দিয়ে কেনা কম্পিউটারের মাঝের প্রসেসর কি একই? মোটেই না। কম্পিউটারে যে প্রসেসর ব্যবহার করা হতো তাকে বলা হয় CPU বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর এই ধরনের দিক দিয়ে এটা একটা মাইক্রো প্রসেসর। যদিও CPU দেখতে আমরা সচরাচর যেসব আইসি দেখি তাদের সমান বা ছোট্ট, কিন্তু এর একেবারেই ভেতরের মূল অংশটুকু অনেক অনেক ছোট, তাই এদের বলা হয় মাইক্রো প্রসেসর। কম্পিউটার প্রসেসর, আচ্ছা ওটা দেখে নিই। কম্পিউটার প্রসেসর, কম্পিউটার PRO, হ্যাঁ এই দেখুন, এটা হচ্ছে আমাদের ইন্টেল কোম্পানির প্রসেসর। পেন্টিয়াম D থেকে ওরা পিনলেস প্রসেসর বার করতে শুরু করে। আগে এরকম ধরা পিনওয়ালা প্রসেসর থাকতো। সরি, এটাও আমাদের AMD কোম্পানির প্রসেসর। হ্যাঁ, একটা মজার কথা হলো ইন্টেলের থেকে AMDর কিন্তু স্পিড বেশি, লংজিভিটি কম, ইন্টেলের লংজিভিটি বেশি, যেটা আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আগে পিনওয়ালা এই প্রসেসরগুলো চলতো, এখন পিনলেস প্রসেসর চলে, যার মধ্যে এই জিনিসটা আছে। ওকে দোস্ত, আচ্ছা প্রসেসর কেমন বা কীভাবে তৈরি করা হয় আপনাদের জানা আছে? চলুন দেখিয়ে, এটাও একবার দেখালি। কম্পিউটারে যেসব প্রসেসর ব্যবহৃত হয় সেগুলো আকারে যেমন ছোট, তেমনি কাজের দিক দিয়েও বেশি শক্তিশালী। এদের তো আর ইচ্ছা মতো যেখানে সেখানে তৈরি করলে হলো না। সিপিওর গঠন আর প্রস্তুত প্রণালী অনেক জটিল। আমরা প্রসেসরকে দেখি চারকোনা একটা চকচকে ধাতুর আবরণ দিয়ে ঘেরা চ্যাপ্টা পাতের মতো, কিন্তু এর মাঝে থাকে অনেক কিছু। কি থাকে? তার আগে আমি একটা জিনিস বলি যে আইসি কি, একটা তড়িৎ বর্তনীকে যদি খুব ছোট করে বানিয়ে কিছুর মাঝে পুড়ে দেওয়া যায়
তাহলে সেটা হয়ে যায় আইসি বা ইন্টিগ্রেট সার্কিট। আইসির মাঝে অসংখ্য ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টার ইত্যাদি একটা আইসি গঠন অনুযায়ী নির্দিষ্ট কাজ করতে সক্ষম। এরকম অনেক অনেক আইসি একত্রে ছোট্ট আকারে সাজিয়ে নিলে পাওয়া যায় মাইক্রো প্রসেসর। ইলেকট্রনিক্সের কাজে অর্ধ পরিবাহক বা সেম কন্ডাক্টরের ব্যবহার অনেক বেশি। এই চিপ তৈরিতে সেম কন্ডাক্টর হিসাবে সিলিকনের পাত ব্যবহার করা হয়। সিলিকন পাতের ওপর এভাবে ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টার ইত্যাদি করার পদ্ধতিকে বলা হয় ফেব্রিকেশন। বাণিজ্যিকভাবে আলাদা আলাদা করে চিপ তৈরি করা অনেক সময় সাপেক্ষ আর অলাভজনক ব্যাপার। তাই সমস্যা এড়াতে একসাথে একটা বড় সিলিকন পাতের ওপর অনেকগুলো চিপ বানানো যায়, তারপর সেটাকে একক অনুযায়ী কেটে নেওয়া হয়। এই পদ্ধতিকে বলে এলএসআই বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন। প্রসেসর অনেক বেশি সূক্ষ্ম হয় বলে একসাথে আরও বেশি চিপ ফেব্রিক করা হয়, তখন সেটাকে বলা হয় ভিএলআই বা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। ফেব্রিকেশনের পর পাত কেটে যেসব ছোট ছোট চিপ পাওয়া যায় সেটাকে বলা হয় ডাই। এই ডাইয়ের সাথে বাইরের অন্যান্য ডিভাইস যুক্ত করার জন্য তার লাগানো ব্যবস্থা থাকে। এই চিকন তারের সাহায্যে ডাই থেকে প্রসেসরের নিচে যে অনেকগুলো বিন্দুর মতো দাগ থাকে সেখানে সংযোগ দেওয়া হয়। এই প্রসেসর মাদারবোর্ডের সকেটে লাগালেই হয়ে যায়। নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি, হ্যাঁ, প্রসেসিং ডাইটা দেখায় আপনাকে, তাহলে আপনাদের একটু ভালোভাবে বুঝে আসবে। প্রসেসর ডাই আমরা দেখিয়ে দেব। এই তো চলে আসছে স্যার। কেমন ধারা বসানো থাকে দেখতে পাচ্ছেন আপনারা? আরে না না, দেখতে পাননি, থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমাদের প্রসেসর ডাই। প্রসেসর ডাইগুলো ছোট 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 ভাগে এরকম ভাবে বসানো থাকে। ওকে, আর এক একটা ইন্টেলের যে প্রসেসরগুলো হয় তার এক একটা ডাই হচ্ছে এক একটা চালের সমান, বেশি বড় হয় না। আর কথা হলো যে ডাই যদি এত ছোট হয় তাহলে সিপিইউ এত বড় করে বানানোর কি দরকার? আসলে ডাই বা কেন্দ্রীয় অংশ যখন কাজ করে তখন বিদ্যুৎ প্রবাহের কারণে তাপ উৎপন্ন হয়। এই তাপকে সমভাবে ছড়িয়ে দিতে বাইরের ধাতব আবরণ বানানো হয়। আর ডাই অনেক সংবেদনশীল, একে রক্ষা করার জন্য বাইরে অনেক শক্ত আবরণ দেওয়া থাকে। ডাই নিয়ে একটু জেনে নিই। ডাই এর ন্যানো টেকনোলজি কেমন? ডাই যত বড় ক্ষেত্রফলের হয়, সার্কিট বড় হওয়ার কারণে উৎপন্ন তাপের পরিমাণ তত বেশি হয়। বেশি বিদ্যুৎ লাগে, তাই দিন দিন ডাইয়ের ক্ষেত্রফল কমছে। যেমন কোর টু ডুও সিরিজে ডাই ছিল 45 ন্যানোমিটার, আর কোর আই সিরিজে তা হয়েছে 32 ন্যানোমিটার। দেখুন একেবারে ধাক্কা মেরে নামিয়ে দিয়েছে 13। ডাইয়ের মাঝে কি থাকে? যেমন একটু আগে শুনলেন যে ডাইতে অসংখ্য ট্রানজিস্টর বসানো থাকে। এরা একসাথে তৈরি করে লজিক গেটের মাধ্যমে সিপিইউ পদার্থ ডাটা কাজে লাগিয়ে ফলাফল তৈরি করে। এদেরকে কোর বলা হয়। দিন দিন প্রসেসরের কার্যপরিধি বেড়ে যাচ্ছে। আগের টিউনে আমি বলছিলাম যে হাই স্পিড পেরিফেরালকে নর্থ ব্রিজ কন্ট্রোল করে। আধুনিককালে প্রসেসরের মাঝে নর্থ ব্রিজ ইন্টিগ্রেট করা থাকে, তাই প্রসেসর শুধু লজিক নিয়ে পড়ে থাকে তা না, ফলাফল তৈরির পাশাপাশি তাকে জিপিইউ আর মেমোরির দেখভাল করতে হয়। ইনপুট আউটপুট ডিভাইসের সাথে সম্পর্ক বজায় রাখতে হয়। তাছাড়া মেমোরি বা র্যাম থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য নিজেই একটা ক্যাশের সাহায্য নেয়। আর নিজে একটা ক্যাশের সাহায্য নেয়। আর সিপিইউতে কি কি থাকে? এক বা একাধিক কোরের সাহায্যকারী ক্যাশ মেমোরি, আর জিপিইউ অথবা জিপিইউ কন্ট্রোলার, মেমোরি কন্ট্রোলার, ডিএমআই। ওকে, আচ্ছা দোস্ত, তো আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর শেয়ার আর লাইক করতে ভুলবেন না। আর যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। ওকে বাই, আল্লাহ হাফিজ।